রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ঠিক সেই গল্পটাই আবার মনে করিয়ে দিচ্ছে। কারণ এই যুদ্ধ এখন আর শুধু মিডল ইস্টের যুদ্ধ নয়, এর ধাক্কা পৌঁছে যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে। তেলের দাম বাড়ছে, খাবারের দাম বাড়ছে, আর বিশ্ব অর্থনীতি এটা একটা অস্থির সময়ের দিকে এগোচ্ছে। কারণ এই মিডল ইস্ট কনফ্লিক্ট ধীরে ধীরে তৈরি করছে তিনটি বড় গ্লোবাল ক্রাইসিস। প্রথমটা হচ্ছে এনার্জি ক্রাইসিস, দ্বিতীয়টা হচ্ছে ফুড ক্রাইসিস, খাবারের সংকট, আর থার্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আর এর কেন্দ্রবিন্দুতে আছে একটি ছোট্ট সমুদ্রপথ, স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়, কিন্তু এখন এই এনার্জি রুট কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। শিপিং বন্ধ, তেলবাহী জাহাজ আটকে আছে, এবং পরিস্থিতি এতটাই গুরুতর যে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যে হরমুজের রুট খোলা রাখতে ওয়ারশিপ পাঠানোর জন্য। ভেবে দেখুন, কিন্তু এখনো বড় কোনো আন্তর্জাতিক নৌজোট তৈরি হয়নি। তাহলে কি এই সংঘাতে আমেরিকা কৌশলগত চাপে পড়েছে? বলা হচ্ছে আমেরিকার প্রায় $100 বিলিয়ন যুদ্ধের খরচ লাগবে। কতদিন টানতে পারবে ট্রাম্প? আর যদি এই যুদ্ধ দীর্ঘ হয়, তাহলে এনার্জি, ফুড এবং ফাইন্যান্সিয়াল সিস্টেমের এই সংকট আমাদের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলতে পারে। আসুন আজকের পর্ব শুরু করা যাক। এই যুদ্ধের প্রথম ধাক্কা এসেছে এনার্জি মার্কেটে। বিশ্বে প্রতিদিন ব্যবহৃত হয় প্রায় 100 মিলিয়ন ব্যারেল অয়েল। এর মধ্যে প্রায় 20 মিলিয়ন ব্যারেলস স্ট্রেট অফ হরমুজ দিয়ে যায়, অর্থাৎ বিশ্বের প্রতি 5 ব্যারেলের 1 ব্যারেল এই ছোট সমুদ্রপথ দিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে এখন এই রুট ইম্প্যাক্ট হওয়ায় বিশ্বের তেল সরবরাহ বড় ধাক্কা খেয়েছে। এক্সপার্টদের মতে প্রায় 20 মিলিয়ন ব্যারেলস অয়েল সাপ্লাই গ্লোবাল মার্কেট থেকে কার্যত আটকে আছে। এটা মডার্ন হিস্ট্রির সবচেয়ে বড় অয়েল ডিসরাপশন। 1956 সালে সুয়েজ ক্রাইসিসে গ্লোবাল সাপ্লাইয়ের প্রায় 10% ব্যবহৃত হয়েছিল। আজকের সংকটে সেই ডিসরাপশন প্রায় দুগুণ। হরমুজ অঞ্চলে এখন হাজার হাজার জাহাজ আটকে আছে। কিছু ম্যারিটাইম ট্র্যাকিং এস্টিমেট অনুযায়ী প্রায় 3000 জাহাজ হরমুজ অঞ্চলের কাছে আটকে আছে। এই জাহাজগুলো শুধু অয়েল ট্যাঙ্কার কিন্তু নয়, এর মধ্যে রয়েছে এলএনজি ক্যারিয়ার মানে ন্যাচারাল গ্যাস ক্যারিয়ার, ফার্টিলাইজার শিপমেন্ট, ফুড কার্গো মানে খাবার দাবারও এই অঞ্চল দিয়ে যাচ্ছে। অর্থাৎ একটি চোক পয়েন্ট পুরো বন্ধ হয়ে যাওয়ায় গ্লোবাল সাপ্লাই চেন পুরোটাই থমকে গেছে। মানে কোথাওই কিছু যেতে আসতে পারছে না। এই অঞ্চলটা এতটাই ক্রিটিক্যাল পুরো পৃথিবীর জন্য। এনার্জি ক্রাইসিস শুধু অয়েল মার্কেটে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব দ্রুত পৌঁছে গেছে গ্যাস সাপ্লাইয়ে। ভারতে ইতিমধ্যেই তার লক্ষণ দেখা যাচ্ছে, কারণ ভারত তার এলপিজির প্রায় 80 to 85% ইম্পোর্ট করে বাইরে থেকে, আর সেই গ্যাস শিপমেন্টের বড় অংশ এই হরমুজ দিয়ে আসে। ফলে রেস্টুরেন্ট সেক্টরে চাপ তৈরি হয়েছে। কিছু রেস্টুরেন্ট ওনার বলছেন তাদের কাছে মাত্র এলপিজির 2-3 দিনেরই বাফার আছে। এলপিজি সিলিন্ডারের দাম কিছু জায়গায় প্রায় $2500 পৌঁছে গেছে। অর্থাৎ এনার্জি ক্রাইসিস রেস্টুরেন্ট কিচেন পর্যন্ত পৌঁছে গেছে। মানে আমার আপনার জীবনে ইম্প্যাক্ট হতে শুরু করেছে। এটা তো সবে শুরু, এরপর এর ইম্প্যাক্ট আরও বাড়বে। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। গালফ রিজন শুধু অয়েল প্রডিউসার নয়, এই অঞ্চল বিশ্বের ফার্টিলাইজার সাপ্লাইয়ের বড় উৎস। সৌদি আরব, কাতার, ইউএই, কুয়েত এবং ওমান মিলে গ্লোবাল ফার্টিলাইজার ট্রেডের প্রায় 20% এখান থেকে এক্সপোর্ট করে। এর মধ্যে রয়েছে ইউরিয়া, অ্যামোনিয়া, ফসফেট, যেগুলো আধুনিক কৃষির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এখন প্রশ্ন হলো, ফার্টিলাইজার শর্টেজ কেন এত বড় সমস্যা? কারণ মডার্ন এগ্রিকালচার এনার্জি আর ফার্টিলাইজার পরেই নির্ভর করে থাকে। ভেবে দেখুন, ট্র্যাক্টর ডিজেলে চলে, আর ইরিগেশন পাম্প ইলেকট্রিক ব্যবহার হয়। ফার্টিলাইজার ফসলের ফলন বাড়ায়, অন্যদিকে এইসব ফসল ট্রাকে করে ট্রান্সপোর্ট হয় বিভিন্ন জায়গায়। এই কারণে বিশ্বের খাদ্য উৎপাদনের খরচ প্রায় 50% সরাসরি বা পরোক্ষভাবে এনার্জি রিলেটেড। যখন ফার্টিলাইজারের দাম বাড়ে, তখন কৃষকদের সামনে দুটি পথ থাকে। এক হচ্ছে কম ফার্টিলাইজার ব্যবহার করা, অথবা কম ফার্টিলাইজার নির্ভর ফসল চাষ করা। দুই ক্ষেত্রেই ফলাফল একই, উৎপাদন কম। এর ফলে খাদ্যের দাম আরো বাড়তে শুরু করে। গ্লোবাল ফুড প্রোডাকশন অনেকটাই কমে যায়। এই সংকট শুধু একটি দেশের সমস্যা নয়, এটা কিন্তু গ্লোবালি ডিসরাপ্ট হচ্ছে। ইন্ডিয়া তার নাইট্রোজেন ফার্টিলাইজারের প্রায় 2/3 গালফ রিজন থেকে আমদানি করে। এখন মনসুন সিজন আসছে, চাষের সময়। এই সময় ফার্টিলাইজার শর্টেজ হলে পুরো যে ফসল হয় বা ক্রপ প্রোডাকশন হয়, এটা পুরোটাই একটা বিরাট ঝুঁকিতে পড়তে পারে। ব্রাজিলের ক্ষেত্রে একই সমস্যা। ব্রাজিলও
তার নাইট্রোজেন প্রায় 40% এইখান থেকে পাচ্ছে। আফ্রিকার অনেক কৃষক আগেই ফার্টিলাইজার কম ব্যবহার করেন, তাই দাম আরো বাড়লে ফুড ইনসিকিউরিটি গ্লোবালি একটা বড় সংকট, কারণ হায়ার ফুড প্রাইসেস খাবারের দাম আরো বাড়িয়ে দেবে। এই সংকট এখন বড় অর্থনীতিগুলোতেও প্রভাবিত করতে শুরু করেছে। ইউরোপে এনার্জি প্রাইস বাড়লে ইনফ্লেশন দ্রুত বাড়ে। ইউকে ইতিমধ্যেই হাই ইনফ্লেশন এবং লো গ্রোথের চাপের মধ্যে রয়েছে। আমেরিকাতেও এনার্জি শক ইনফ্লেশন বাড়িয়ে দিতে পারে। যুদ্ধ চালিয়ে যেতে প্রায় $1 বিলিয়ন খরচ হচ্ছে, আর যদি এনার্জি প্রাইস দীর্ঘ সময় ধরে উঁচু থাকে বা বেড়ে থাকে, তাহলে গ্লোবাল গ্রোথ স্লো হয়ে যেতে পারে। যখন এনার্জি প্রাইস এবং ফুড প্রাইস, খাবারের দাম একসাথে বাড়ে, তখন ইনফ্লেশন প্রচন্ডভাবে বাড়ে, আর সেন্ট্রাল ব্যাংকগুলো তখন ইন্টারেস্ট রেট বাড়ায়। ফলে আপনার হোম লোনের ইএমআই বাড়তে থাকবে, আমাদের বিজনেস লোনের খরচ বাড়ে, ইনভেস্টমেন্ট সেই জন্য বিজনেসরা কমিয়ে দেয়। এর ফলে ইকোনমিক গ্রোথ স্লো হয়ে যায়, সোজা ভাষায় রিসেশন আসতে পারে। এখন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। বিশ্বের অনেক অর্থনীতিতে চাকরির বাজার আগেই চাপের মধ্যে রয়েছে, কারণ এআই। অনেক কোম্পানি অটোমেশন এবং এআই ব্যবহার বাড়াচ্ছে। এর ফলে বেশ কিছু সেক্টরে আগের মতো চাকরি তৈরি হচ্ছে না। বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি বা ইন্ডিয়ার যে বড় বড় কোম্পানিগুলো যারা জব তৈরি করে, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এই ধরনের বড় বড় যে কোম্পানিগুলো আছে আইটি সেক্টরে, এটা একটা বিরাট ইম্প্যাক্ট ফেলছে, কারণ জব অলরেডি এআই এর জন্য কম। প্লাস এবার যদি বিজনেস ইনভেস্টমেন্ট কমিয়ে দেয় ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে এখানেও কিন্তু কোনো ইন্ডিয়াতেও কোনো বিজনেস আসবে না। সুতরাং আরও ছাঁটাই চলবে, আরও রিক্রুটমেন্ট কম হয়ে যাবে। এই পরিস্থিতিতে যদি ইকোনমিক গ্রোথ আরও স্লো হয়ে যায়, তাহলে বিজনেসগুলো সাধারণত একটি কাজই করে, হায়ারিং কমিয়ে দেয়, নতুন রিক্রুটমেন্ট স্লো হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। কিছু ক্ষেত্রে জব কাটস শুরু হচ্ছে। অর্থাৎ একদিকে লিভিং কস্ট বাড়ছে, খাবারের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, ট্রান্সপোর্টের খরচ বাড়ছে, অন্যদিকে জব মার্কেটে অনিশ্চয়তাও বাড়ছে। এই যুদ্ধটা একটা অদ্ভুত চাপ তৈরি করছে প্রত্যেকটি মানুষের ওপরে। 1973 সালেও এরকম একটা অয়েল ক্রাইসিস হয়েছিল, এবং সেখানে ওপেক এম্বার্গোর ফলে অয়েল প্রাইস প্রায় 4 গুণ বেড়ে যায়, আর তারপর গ্লোবাল রিসেশন শুরু হয়। আজকের পরিস্থিতি নিয়ে আইইএ, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বলছে আজকের যে বর্তমান ডিসরাপশন, সেই ক্রাইসিসটা আগের থেকেও অনেক বড়। এই পুরো সংকট আমাদের একটি বিষয় মনে করিয়ে দেয়, আধুনিক বিশ্ব অর্থনীতি খুবই ইন্টারকানেক্টেড। একটি এনার্জি শক খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা তেলের ওপরে এতটাই ডিপেন্ডেন্ট। তেল কতটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর ভেবে দেখুন। এনার্জি মার্কেট থেকে ফুড সিস্টেম, তারপরে সেখান থেকে ফাইন্যান্সিয়াল সিস্টেম, মানে প্রত্যেকটি ইন্টারকানেক্টেড, এবং শেষ পর্যন্ত সেটা ইম্প্যাক্ট ফেলছে সাধারণ মানুষের জীবনে। এনার্জি ক্রাইসিস খুব কমই শুধু এনার্জি ক্রাইসিসে থেমে থাকে, এটা দ্রুত ফুড ক্রাইসিসের রূপ নেয়, আর তারপর এটা একটা বড় গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে দাঁড়ায়। আর এই যুদ্ধ যদি আরো বাড়তে থাকে, আমেরিকা কি সত্যিই টানতে পারবে? আমেরিকার নিজস্ব একটা ইলেকশন আসছে, সেখানেও একটা বড় ইম্প্যাক্ট পড়তে পারে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলায় যেমন তিনি রেজিম চেঞ্জ করেছেন, ঠিক সেই রকমই ইরানেও এরকম খুব তাড়াতাড়ি হবে। কিন্তু মনে হচ্ছে ইরান আরো প্রস্তুত। ইরান কিন্তু এখনো পুরো ওয়ার্ল্ডকে চাপে রাখছে, এবং ইরান যে স্ট্র্যাটেজি নিয়েছে এই হরমুজের ওপরে কন্ট্রোল করা, সেটা শুধু মিডল ইস্টে ক্রাইসিস তৈরি করছে না, সেটা পুরো গ্লোবাল ইম্প্যাক্ট ফেলছে। সেখানে ভারত থেকে, বাংলাদেশ থেকে, চায়না, সমস্ত কান্ট্রিজ একটা বিরাট বড় চাপে আছে। ইউরোপেও একই অবস্থা। আমাদের অর্থনীতি সব জায়গায় যখন এরকম মন্দার দিকে এগোচ্ছে, তখন এই যুদ্ধ সত্যি কি দরকার ছিল? এআই একটা নতুন ডিসরাপশন আনছে, যেখানে চাকরির বাজার মন্দা, গ্লোবালি একটা বিরাট বড় ইম্প্যাক্ট ফেলছে, হাজার হাজার লোক ছাঁটাই হচ্ছে। সেইখানে এই যুদ্ধ সত্যি কি কারু ভালো করবে? স্পেশালি আমার আপনার জন্য। আমরা শুধু আশা করতে পারি যে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাক এবং সবকিছু নর্মাল হয়ে যাক, কারণ যুদ্ধর আলটিমেট প্রাইস আমাদেরকেই পে করতে হয়। বড় বড় গ্লোবাল লিডার, ওয়ার্ল্ড লিডার, এরা যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু তার আলটিমেট ইম্প্যাক্ট পড়ছে আমার আপনার মতো সাধারণ মানুষের উপরে। তো আমরা শুধু হোপ করতে পারি যে যুদ্ধ খুব শীঘ্রই যেন বন্ধ হয়ে যাক, না হলে এর ইম্প্যাক্ট খুব লম্বা চলবে, আর সেটা কারোর জন্যই ভালো হবে না। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানান। আজকের পর্বটি এইটুকুই। যদি আপনার এই পর্বটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।